ভোটের আগে বদল তো কোনো বড় কথা না। এই বঙ্গ রাজনীতি 2011 সালের পরবর্তীকালে বিশেষ করে সদ্যপ্রয়াত মুকুল রায় তার অবদানে অনেকটাই, এবং শুধু মুকুল রায় কেন, তার দল, তার দুটি দলই দল বদল, মত বদল, দমবন্ধ হয়ে আসা ইত্যাদি পরিবেশ পরিস্থিতির সঙ্গে আমরা মোটামুটি অভ্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু আজকে যে প্রতিবেদন আপনি দেখবেন, আমার চ্যানেলে আগেও দেখেছেন, আমি পুনঃসম্প্রচার করব, প্রত্যেকে দেখুন এবং ভাবুন। মানে আমি এই সাক্ষাৎকারটি নিতে গিয়ে অবাক হয়ে গেছিলাম। প্রাক্তন আরএসএস ঘনিষ্ঠ, বিজেপির একনিষ্ঠ সক্রিয় সমর্থক এই যুবক কী কারণে বিজেপিকে এবং তৃণমূলকে হারিয়ে সরাসরি বামপন্থীদের পক্ষে, সিপিআইএমের পক্ষে সওয়াল করছেন। কোনো স্ক্রিপ্টেড আলোচনা নয়, সম্পূর্ণ প্রতিবেদনটি, সম্পূর্ণ সাক্ষাৎকারটি দেখুন, আপনার মনোভাব জানান। এই 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 খবরগুলো, এই বিষয়গুলো তো খুব বিশেষ মেইনস্ট্রিম মিডিয়ায় বা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াতেও, ডিজিটাল মিডিয়াতে খুব বেশি সামনে আসে না। দেখুন প্রতিবেদনটি, আপনার মতামত জানান, ভাবুন, এবং যারা প্রথমবারের চ্যানেলে আসছেন, আমি আবারও বলছি, সাবস্ক্রাইব করুন, কারণ অন্যরকম খবর, আমার আপনার খবর, আমার আপনার ইস্যুর সঙ্গে সরাসরি জড়িত খবর অন্য কোনো মেইনস্ট্রিম মিডিয়ায় বা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ায় হয়তো দেখায়, কিন্তু আমাদের এই চ্যানেল যেভাবে দেখায় হয়তো খুব বিশেষ দেখা যায় না। দেখুন প্রতিবেদনটি। হ্যাঁ, আমি সরাসরিভাবে বামপন্থীদের কথাই বলছি, কারণ আমি বেশ কিছু স্পেসিফিক্যালি কথা হ্যাঁ, বলবো। আমি স্পেসিফিকই বলতে চাই। যখন কথা বলতে এসছি, ডাইরেক্টলি বলাই ভালো। তুমি কি জেনে বুঝে কথা বলছো? মানে তোমার, আমার বিশ্বাস তুমি যা বলছো সেটা রাজ্য রাজনীতির মানে মূল ধারাটাকে বদলে দিতে পারে। কিন্তু মানে তুমি যে ডিসকোর্স তৈরি করছো, দেখুন, এটা আমার মনের কথা, ঠিক আছে? এটা আমার মনের কথা। আজকে সুযোগ পেয়েছি, বলছি। জানি না এর প্রতিক্রিয়া মানুষের মনের মধ্যে কি হবে, তবে এটা আমার সত্যি দীর্ঘদিনের একটা বলার ইচ্ছে ছিল, যে ধার্মিক মানেই বিজেপি, এই ন্যারেটিভটা চেঞ্জ করতে হবে। এইটাই কিন্তু, এটাকেই বলে মনুবাদী বিচারধারা। এইটাই কিন্তু আমাদের ধর্মকে ধ্বংস করেছে। বেশ কিছু ধর্মগুরু রয়েছে যাদের যথেষ্ট অথরিটি রয়েছে, মানে তারা যেটা বলে সেটাই হচ্ছে হিন্দু ধর্মের বেদ বাক্য। আজকে তাদের আহ, জাতি প্রথা নিয়ে, জাতিবাদ নিয়ে, ব্রাহ্মণ্যবাদ নিয়ে তাদের কথাবার্তাগুলো শুনবে। ইভেন কি আমি জানি না কতদূর সত্যি, একটা অলরেডি নাকি প্যারালাল একটা সংবিধান তারা অলরেডি তৈরি করে নিয়েছে মনুস্মৃতির আধারে। এই অধিকারটা যদি পরবর্তীকালে খণ্ডন করে দেওয়া হয়, তাহলে এই হিন্দু রাষ্ট্রে কি আপনি ভালো থাকবেন? তুমি বলো। খুব মানে ফান্ডামেন্টাল তুমি কিছু প্রশ্ন করছো। তুমি বিজেপির বিরুদ্ধে এরকম খড়গহস্ত এবং 2024-এর ভোটের আগে আগে বলছো, তাহলে আমি ধরে নিতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু দেশে এবং রাজ্যে বিজেপি বিরোধী ফর্মিডেবল মুখ বলতে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা আমি বন্দ্যোপাধ্যায়। আমি দেখুন, কারণ প্রশ্ন হচ্ছে রূপক, তিনি তো তোমাদের জন্য জগন্নাথ মন্দির, দীঘাতে পুরীর ধাঁচে, তারপরে মহাকাল মন্দির, উত্তরবঙ্গে বন্যায় গিয়ে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, এখন জমিও অধিগ্রহণ হয়ে গিয়েছে, বিশ্বের সব থেকে বড় মহাকাল মন্দির সেখানে গঠন করা হবে। তুমি তো নিশ্চয়ই তার, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ডকে সমর্থন করছো, বিইং আ প্র্যাকটিসিং হিন্দু। আজকে ধর্মের ডেফিনেশনটা কি? এখন ধর্মটাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। যে সনাতনী মানে গোবর এবং গোমূত্র খোর। আমাদের ধর্মের এতটা অবমাননা কেন হলো? এর জন্য কে দায়ী? বর্তমানে আমাদের কাছে যে মনুস্মৃতি অ্যাভেলেবেল, সেটা কিন্তু আমাদের বর্তমান সমাজের সাথে কিন্তু খাপ খায় না, ঠিক আছে? সেটা যথেষ্ট মানে মানব বিরোধী, আর সেটা যথেষ্ট ধর্ম বিরোধী। কারণ আজকে ধরো, আমি জন্মেছি শূদ্র ঘরে কিংবা বৈশ্য ঘরে তথাকথিত, কিন্তু আমার মধ্যে গুণ আছে ক্ষত্রিয় হওয়ার। আজকে যদি শুধুমাত্র জন্মের জন্য আমাকে সেই শিক্ষা বা সেই স্কিল শেখা থেকে বঞ্চিত করা হয়, তাহলে একটা প্রতিভাকে মেরে ফেলা হচ্ছে না? আজকে যদি কোনোভাবে হিন্দু রাষ্ট্র হয়, আপনি চিন্তা করে দেখুন যে সেটা কি আধ্যাত্মিক হিন্দু রাষ্ট্র হবে নাকি মনোবাদী হিন্দু রাষ্ট্র হবে। মনুস্মৃতিকে হাজারবার জ্বালাও, কোনো অসুবিধা নেই, কিন্তু একবার গীতাটা খুলে পড়ো, তার মধ্যে কি লেখা আছে। দু পক্ষের মধ্যেই কিন্তু হিন্দু মুসলিম, হ্যাঁ, একটা বিদ্বেষ কিন্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি, যে কোনো মুহূর্তে একটা বড়সড় দাঙ্গা লাগতে পারে। তবে একটা, ভাই, আমি সাধারণ মানুষ, আমি খুব সিম্পল কথা বলবো, যে খালি পেটে ধর্ম হয় কি? অনেক মানুষ আছে, তারা হয়তো কোনো প্রাতিষ্ঠানিক ধর্মকে মেনে চলে না, তারা স্বঘোষিত নাস্তিক, কিন্তু তারা কিন্তু মানুষের হয়ে কাজ করছে, যেটা প্রকৃত ধর্মের উদ্দেশ্য। যে সনাতন ধর্মের যারা সমর্থক, সেই নিয়ে যারা গুণগান করছে, মানেই তারা দক্ষিণপন্থী। আর যারা একটু সনাতন বিরোধী, তারা হচ্ছে বামপন্থী। এই এই যে এই বিভেদটা, এটা সত্যি, এটা খুব খারাপ, এটাকে ভেঙে ফেলা উচিত। আর লেফট উইং মানে তারা সমাজের স্বার্থে তারা
একটু পরিবর্তন চাই। নমস্কার, আপনি রয়েছেন কবিরের সঙ্গে। আজকে কবির এমন একজনের সঙ্গে রয়েছে যাকে হয়তো আপনারা চেনেন না। আমার অনেক দিনের পরিচিত, একটা সময় বন্ধুত্বই ছিল বলা যায়। আহ, একজন রিলিজিয়াস প্র্যাকটিশনার, একজন স্পিরিচুয়াল প্র্যাকটিশনার, একজন যোগা হিলার, থেরাপিস্ট, লাইফ কোচ এবং একজন শিক্ষক, এবং ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ছিল। সেখান থেকে ভালোবাসার জন্য শিক্ষকতা পেশায় এসেছে। প্রায় এক যুগ পরে আমাদের হঠাৎ একদিন ফোনে কথা হলো। আমাদের সাক্ষাৎ আজকে এক যুগ পরে। আমার ফোন নাম্বার জোগাড় করে আহ, ওর নাম রূপক, রূপক কুমার কবি, দুর্গাপুরের বাসিন্দা। আমায় ফোন করলো রূপক। কবির, তোমার চ্যানেল আমি দেখি, তোমার চ্যানেলে আমি কিছু কথা বলতে চাই। বললাম, কি বিষয়? আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না। ও আমাকে বলল যে সেটা আমি তোমাকেও এখন বলবো না, তবে ধর্ম এবং রাজনীতি নিয়ে ও একটু দক্ষিণপন্থী মানসিকতার মানুষ, একটু না ভালো। এবং একটা সময় 2014-15 এই সময়টা ও রীতিমতো গলা ফাটিয়েছে বিজেপির হয়ে। নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, অনেকের মতো ও নরেন্দ্র মোদীর একজন অত্যন্ত অ্যাক্টিভ সমর্থক ছিল, আমি বলতে পারি। সেই নিয়েও কথা হতো আমাদের মাঝে মধ্যে। তারপরে হঠাৎ আমাকে বললো, আমি ধর্ম এবং রাজনীতি নিয়ে তোমার সঙ্গে একটু কথা বলবো। না, বেশ ফাইন, বলো। হোমওয়ার্ক করবো বলে আমি জানতে চেয়েছিলাম আমরা আর কি নিয়ে কথা বলতে পারি। তো ও বললো, না আমি সেটা তোমাকে বলবো না। তাই আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি জানি না আমি কি নিয়ে কথা বলবো। ও আজকে গেস্ট, আমি হোস্ট, কিন্তু অ্যাকচুয়ালি ওই হোস্ট। মানে ও জানে ও কি বলবে, আমি জাস্ট সূত্রধরের কাজ করতে পারি। রূপক, বহুদিন পরে দেখা, তোমার হঠাৎ আমাকে তলব, এবং দর্শক হয়তো বিশ্বাস করবেন না, ভাববেন এটা স্ক্রিপ্টেড আলোচনা। তোমার এই তলব আমাকে কি জন্য আজকে, মানে কিসের এত আজ হঠাৎ করে চ্যানেলে কথা বলার জন্য? দেখুন, প্রথমত আমি এটা ক্লিয়ার করতে চাই যে আমি কোনো বিশেষ রাজনৈতিক দলের সমর্থক নই। 2014 সাল বা 19 সাল, যখন যেরকম যে দলকে মনে হয়েছে যে হ্যাঁ কিছু পরিবর্তন আনতে পারে, কিছু সমাজের মধ্যে কাজ করতে পারে, তো তাদেরকে আমি সমর্থন করেছি। কিন্তু আজকে আমি একটা খুব মানে রুট লেভেলের একটা প্রশ্ন নিয়ে এসেছি। ঠিকই বলেছো, আজকে আমি হচ্ছি হোস্ট। প্র্যাকটিক্যালি তুমি হোস্ট, মানে আমি তো জানি না আমি কি নিয়ে কথা বলবো। তো আমার প্রশ্ন হচ্ছে, আজকে ধরো সৌরভ, তুমি একটা হিন্দু পরিবারে জন্মেছো, আমিও একটা হিন্দু পরিবারে জন্মেছি। আমাদের চারিপাশে অনেক মানুষ আছে যারা হিন্দু, তারা নিজের ধর্মকে প্র্যাকটিস করে, সম্মান করে। কিন্তু তাদের মধ্যে তুমি একজনকেও দেখেছো যে গোবর এবং গোমূত্র খায়, সেবন করে? না। অথচ লিটারেলি আজকের সমাজে আমাদের উপর কিন্তু এই ট্যাগটা অলরেডি লাগিয়ে দেওয়া হয়েছে যে সনাতনী মানে গোবর এবং গোমূত্র খোর। এবং এটা একদম লিটারাল। আমি তোমাকে বলি যে আমার একজন ভদ্রলোকের সাথে কোনো একটা বিষয়ে, যেমন আজকাল হয় ফেসবুকে একটু কমেন্টে হালকা একটু তর্ক বিতর্ক, তো তাকে আমার বোঝাতে ঘাম ছুটে গেল যে আমরা খাই না। তো মানে তিনি আজকে কি বিশ্বাস করেন যে আমরা, মানে অবশ্যই ভারতীয়রা গোমূত্র? তারা লিটারালি বিশ্বাস করে, এমন নয় যে তারা শুধুমাত্র মিম বানাবার জন্য বা আমাদেরকে ছোট করার জন্য বলছে, তারা লিটারালি ভাবে। তো আমার প্রশ্ন হচ্ছে, আজকে আমাদের এতটা অধঃপতন হলো কি করে, আমাদের ধর্মের এতটা অবমাননা কেন হলো, এর জন্য কে দায়ী? মানে তুমি কাকে দায়ী করছো? এখন তথাকথিত যারা হিন্দুত্ববাদ নিয়ে কথা বলছে, হতে পারে তারাই সেই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করেছে। কিন্তু আজকে তুমি ভাবো, 2014 সালের আগে আমাদের সনাতন ধর্মকে গোটা বিশ্বের মানুষ কি রূপে চিনত। যে সনাতন ধর্ম মানে যোগা, আয়ুর্বেদা, দর্শন, অদ্বৈত বেদান্ত, হরে কৃষ্ণ আন্দোলন, যেটা সারা বিশ্বে পপুলার, এই রূপে জানতো। এখন সনাতনী মানেই গোবর এবং গোমূত্রখোর। তো এই এই যে অবমাননা, এটা সত্যি আর মেনে নেওয়া যাচ্ছে না। আমি মানে এর জন্য কারা দায়ী আমি সেটা নিয়েও আলোচনা করতে এসেছি। আর এর সমাধান কি হতে পারে, কিভাবে আমার ধর্মের মানটাকে আমি একটু উন্নত করতে পারি, সেই বিষয়ে আমি আলোচনা করতে এসেছি। মানে আমি আরেকটু স্পেসিফিক রূপক হতে চাই যে, মানে আমি তো যতদূর জানি, আমার বোঝাপড়ায় যদি ভুল থাকে, তুমি তো একজন
মানে রীতিমতো অ্যাক্টিভ রাইট উইং সাপোর্টার ছিলে, মানে অ্যাক্টিভ সাপোর্টার আমি বলছি। তুমি ফেসবুকে, এমনকি আমি তোমাকে মিটিং মিছিলেও কখনো কখনো দেখেছি। ইনফ্যাক্ট 2014 সালে তোমার মনে থাকবে, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন নির্বাচিত হচ্ছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে, তখন তুমি জোর গলায় তার হয়ে কথা বলেছো, তোমার তাকে সমর্থন করেছে, কথা তুমি অস্বীকার করতে পারো না। তারপরে তোমার এই মানে উপলব্ধি কি করে? দেখুন, রাইট উইং লেফট উইং তখন আমার ধারণাই ছিল না ব্যাপারটা কি। আমি যতটা পড়াশোনা করেছি রিসেন্টলি, যে রাইট উইং মানে যারা সমাজের যেটা প্রচলিত নিয়ম, যে ধারা, সেটাকে অব্যাহত রাখতে চায়। আর লেফট উইং মানে তারা সমাজের সাথে তারা একটু পরিবর্তন চায়, এটাই ব্যাখ্যা। কিন্তু আমরা বিষয়টাকে একটা অন্য পর্যায়ে নিয়ে চলে এসেছি, যে ধার্মিক মানেই যে হিন্দু ধর্মকে ভালোবাসবে, যে সনাতন ধর্মকে ভালোবাসবে মানেই সে রাইট উইং। আর যে একটু হিন্দু বিরোধী হবে, যে একটু সনাতন বিরোধী হবে, যে একটু ধর্ম বিরোধী হবে, যে একটু নাস্তিক হবে, তারা লেফট উইং। তো এই ন্যারেটিভটা কেন তৈরি হয়েছে? আর এই ন্যারেটিভটা তৈরি হয়েছে বলেই কিন্তু আজকে এই অবস্থা। কারণ আজকে ধর্মের ডেফিনেশনটা কি? কি? ধর্মের ডেফিনেশন হচ্ছে এটাই, যে যেটা আমাদের ধারণ করার যোগ্য, যে গুণাবলী আমাদের ধারণ করার যোগ্য, যাতে করে আমাদের চেতনার উন্নতি হয়, সেটাই কিন্তু ধর্ম। আমাদের যখন চেতনার উন্নতি হয় তখন কিন্তু কি হয়, আমাদের অহংকারের নাশ হয়। আর অহংকার যখন নাশ হয় তখন আমাদের মধ্যে সেই যে পরোপকার, যে ভালোবাসা, প্রেম, মানব কল্যাণ, বিশ্ব কল্যাণ, সেই চিন্তা ভাবনাটা আসে। তো সেইটা হচ্ছে ধর্ম। কিন্তু বাস্তবে আমরা কি সেই ধর্মের রূপরেখা দেখতে পাচ্ছি? এখন ধর্মটাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, একটা রাজনৈতিক অস্ত্র, একটা অহংকার প্রদর্শনের একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে কোথায় ধর্ম নিয়ে কাজ হচ্ছে? ধর্মের তো অবমাননা হচ্ছে, ধর্মের তো পতন ঘটছে, ধর্মের গ্লানি হচ্ছে। সোকল যারা বলছে যে যারা হচ্ছে মানে আহ, হিন্দু ধর্মের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, তো তারা অ্যাকচুয়ালি কি আমাদের যে সনাতন ধর্মকে আমাদের স্বামী বিবেকানন্দ একজন মানে চরম একটা সম্মানের জায়গায় নিয়ে গেছিল, সেই জায়গা থেকে এই যে যেটা আমি শুরু করলাম, সেই জায়গা থেকে সে অদ্বৈত বেদান্ত থেকে আমরা নিয়ে এসেছি গোবর এবং গোমূত্রে। তাহলে এইভাবে ধর্ম রক্ষা হবে? ভেবে দেখ। মানে তোমার স্পষ্ট অভিযোগের আঙুল আমি যতটুকু বুঝতে পারছি সেটা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। আচ্ছা, তাহলে তো তোমাকে আমি হয়তো একটা সময় আমার মনে হয়েছিল যে তারা, এখানে আমি একটা ছোট্ট বিষয়ে আলোচনা করতে চাই। আমাদের সনাতন ধর্মের কিন্তু দুটো রূপ রয়েছে, এটাও কিন্তু একটু ডিসকাস করতে হবে। হুম একটা হচ্ছে আধ্যাত্মবাদ, একটা হচ্ছে মনোবাদ। আধ্যাত্মবাদ মানে যেটা আমাদের বেদ, আমাদের 11খানা মেন উপনিষদ রয়েছে, ভগবত গীতা রয়েছে, তার যে শাশ্বত জ্ঞান, হুম সেটা তুমি যদি স্টাডি করো দেখবে খুব আনবায়াসড ওয়েতে, হুম, এ- এমন কিছু লেখা আছে যেটা আমাদের কিন্তু আমাদের কনসিয়াসনেসকে কিন্তু অনেকটা উঁচু পর্যায়ে নিয়ে যায়। সেই হচ্ছে আমাদের জ্ঞান, সেই হচ্ছে আমাদের সনাতন ধর্ম। আর আরেকটা সেকশন রয়েছে যেটা বলা হয় মনোবাদ, হুম যার মেন আধার হচ্ছে মনুস্মৃতি। হুম তুমি বললে হয়তো বিশ্বাস করবে না যে মনুস্মৃতি অ্যাকচুয়ালি কিন্তু আমাদের সনাতন ধর্মের কিন্তু পার্ট নয়। হুম মহর্ষি মনু হয়তো কোনো মনুস্মৃতি লিখে গিয়েছিলেন, কিন্তু সেটা অ্যাকচুয়ালি কি হিসেবে ধরা হয়েছিল, যে একটা সংবিধান, হুম তাই না? এবার সংবিধান কি হয়, সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, চেঞ্জ হয়। তো হতে পারে বিভিন্ন রাজাদের আমল ছিল, তো এক একটা আমলে হয়তো এক এক রকম ভার্সন অফ মনুস্মৃতি তৈরি হয়েছে। তো বর্তমানে আমাদের কাছে যে মনুস্মৃতি অ্যাভেলেবেল, সেটা কিন্তু আমাদের বর্তমান সমাজের সাথে কিন্তু খাপ খায় না, ঠিক আছে? সেটা যথেষ্ট মানে মানব বিরোধী, হুম হুম আর সেটা যথেষ্ট ধর্ম বিরোধী। কারণ ধর্মের যে মেন প্রিন্সিপাল, যেটা আমাদের গীতায় রয়েছে, যেটা আমাদের বেদে রয়েছে, তার সঙ্গে তো মিলছে না। হুম আমাদের গীতা বলেছে চতুর্বর্ণম মায়া সিস্টেম গুণা কর্মা বিভাগসা, মানে ভগবান চারটে বর্ণের সৃষ্টি করেছে, সেটা গুণ এবং কর্মের আধারে। এর ব্যাখ্যাটা কি? যে ভগবান বলতে চেয়েছেন যে 4 রকম ইনহেরেন্ট ক্যারেক্টার মানুষের মধ্যে রয়েছে। তো আমার যদি ধরুন আমার ক্যারেক্টার হচ্ছে শিক্ষকতা, আমি আমার স্পিরিচুয়ালিটি নিয়ে কারবার করতে ভালো লাগে, আমার শিক্ষা নিয়ে কারবার করতে ভালো লাগে, তো আমি টিচার হিসেবে আমি প্রফেশন চুজ করেছি। কিন্তু ধরুন আজকে যদি আমাকে যদি ইলেকট্রিতে রাখা হতো, আজকে যদি আমাকে ধরুন ব্যবসার ফিল্ডে রাখা হতো, তাহলে আমি পারতাম, কারণ সেটা আমার ইনহেরেন্ট ক্যারেক্টারের সঙ্গে মিলবে না। হুম হুম তো ঠিক সেরকম মানুষের 4 রকম ইনহেরেন্ট ক্যারেক্টার রয়েছে, সেটাকে আইডেন্টিফাই করে তারপর সেরকম আমার যেরকম বর্ণ, আমার যেরকম ক্যারেক্টার, আমার সেরকম প্রফেশন চুজ করা উচিত। একটা সময় ছিল বৈদিক যুগে, খুব কম সময়ের জন্যই হয়তো ছিল এটা, হুম গুরুকুল ব্যবস্থা, যেখানে সমাজের সমস্ত শ্রেণীর মানুষই কিন্তু শিক্ষা লাভ করতে পারত।
সেখানে যে গুরু থাকতেন তিনি ব্রহ্মজ্ঞানী, তিনি মানুষের মনের ভিতরে যে ইনহেরেন্ট ক্যারেক্টার, তাদের যে গুণ স্বভাব সেটা আইডেন্টিফাই করতে পারতেন এবং তাকে বর্ণ প্রদান করা হতো লাইক আ ডিগ্রি। বর্তমান সময় যেমন ডিগ্রি প্রদান করা হয় সেরকম প্রদান করা হতো। তারপর সেই অনুযায়ী তাকে ফার্দার এডুকেশন দেওয়া হতো। কেউ ব্রাহ্মণ হলো তো তাকে বেদ এবং উপনিষদের শিক্ষা দেওয়া হলো, কেউ ক্ষত্রিয় হলো তো তাকে অস্ত্রশস্ত্র বা রাজনীতি এই সমস্ত বিষয়ে শিক্ষা দেওয়া হতো। তো এইভাবে মানে ছিল সেটা বর্ণ কি ব্যবস্থা। জন্মসূত্রে না, সেটা জন্মসূত্রে নয়, আচ্ছা। পরবর্তীকালে সেই ব্রহ্মজ্ঞানী ঋষিরাও হারিয়ে গেল, হুম এবার সমাজ ব্যবস্থা চেঞ্জ হয়ে গেল, ব্যাপারটাকে এবার জন্মের আধারে বর্ণ ব্যবস্থা, যেটা হুম কাস্ট সিস্টেম বলা হয়, হুম সেইটা হয়ে গেল। এবার এইটাই কিন্তু, এটাকেই বলে মনুবাদী বিচারধারা, এইটাই কিন্তু আমাদের ধর্মকে ধ্বংস করেছে, সমাজকে দুর্বল করেছে। হুম কারণ সিম্পল জিনিস ভাবো, আজকে এই যে আমি বললাম, আজকে ধরো আমি জন্মেছি শূদ্র ঘরে কিংবা বৈশ্য ঘরে তথাকথিত, কিন্তু আমার মধ্যে গুণ আছে ক্ষত্রিয় হওয়ার। আজকে যদি শুধুমাত্র জন্মের জন্য আমাকে সেই শিক্ষা বা সেই স্কিল শেখা থেকে বঞ্চিত করা হয়, তাহলে একটা প্রতিভাকে মেরে ফেলা হচ্ছে না? হুম তো এইভাবে অনেক প্রতিভা নষ্ট হয়ে গেছে, আর এর জন্যই আমাদের সনাতন ধর্মের এতটা অধঃপতন হয়েছে। শুধু হুম। তাই না, আজকে বিভিন্ন যে তথাকথিত আমরা যারা, তো কর্ণের কথা মনে করছি, অবশ্যই কর্ণ, তাই নয় কি? একলব্য, একলব্য। বঞ্চিত করা হয়েছে তার কাস্টের একদম, জন্যই তো। একদমই তো, জন্মের জন্য। শুধু তাই না, আজকে আমরা এত সনাতন ধর্ম নিয়ে এত ইয়ে করছি, আজকে যারা যারা তথাকথিত যারা শূদ্র বা দলিত, বলা উচিত না, সবাই সমান, হুম। তো তাদেরকে তো শোষণ করা হয়েছে, এটা তো অস্বীকার করার আচ্ছা কোনো রূপক, জায়গা আমি নেই। তোমাকে খুব পার্সোনাল একটা প্রশ্ন করি। হ্যাঁ। তুমি যখন এই প্রশ্নে এলে, তুমি কি নিজে ব্রাহ্মণ? হ্যাঁ, জন্মসূত্রে তথাকথিত ব্রাহ্মণ। জন্মসূত্রে তথাকথিত ভাবে তুমি ব্রাহ্মণ। তো মনুবাদ বা তোমাদের, তোমাদের বলা ভুল, আমি বিজেপি দলটির কথা বলছি। তারা কি যারা অব্রাহ্মণ হিন্দু, মানে তথাকথিত একটু নিম্ন বর্ণের যারা হিন্দু, তাদেরকেও সমান চোখে দেখে, ট্রিট করে? হয়তো তুমি অনেকদিন স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে ছিলে বলে আমি বলছি। হয়তো ওপরে ওপরে দেখে, আচ্ছা। প্রদর্শন করে ব্যাপারটা, কিন্তু কোথাও না কোথাও যেটা, এই যে তুমি বললে একটা সময় আমি গলা ফাটাতাম, হুম এখন কি হচ্ছে, আস্তে আস্তে ব্যাপারটা নিয়ে পড়াশোনা করছি, ব্যাপারটা ডেপথে গেছি, বুঝতে পারি কোথাও না কোথাও সেই মনোবাদী বিচারধারা এখনো পর্যন্ত রয়ে গেছে, এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার একটা মস্ত বড় ষড়যন্ত্র আচ্ছা। চলছে। ঠিক আছে, কারণ বেশ কিছু ধর্মগুরু রয়েছে যাদের যথেষ্ট অথরিটি রয়েছে, মানে তারা যেটা বলে সেটাই হচ্ছে হিন্দু ধর্মের বেদ বাক্য। হুম আজকে তাদের আহ, জাতি প্রথা নিয়ে, জাতিবাদ নিয়ে, ব্রাহ্মণ্যবাদ নিয়ে তাদের কথাবার্তাগুলো শুনবে, হুম ইভেন কি আমি জানি না কতদূর সত্যি, একটা অলরেডি নাকি প্যারালেল একটা সংবিধান তারা অলরেডি তৈরি করে নিয়েছে মনুস্মৃতির আধারে। হুম তো আজকে যদি কোনোভাবে হিন্দু রাষ্ট্র হয়, আপনি চিন্তা করে দেখুন যে সেটা কি আধ্যাত্মিক হিন্দু রাষ্ট্র হবে নাকি মনোবাদী হিন্দু রাষ্ট্র হবে। যদি সেটা আধ্যাত্মিক হিন্দু রাষ্ট্র হতো, যেটা আমি 2014 সালে ভাবতাম, যেটা আমি অ্যাসপায়ার করতাম, স্বপ্ন দেখতাম, সেটা হলে তো দেশটা স্বর্গের মতো হয়ে যেত। কিন্তু সেটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি সম্ভব নয়, কারণ তার জন্য অন্তত 70-80% মানুষকে আধ্যাত্মিক চেতনাকে জাগাতে হবে, তবে গিয়ে সেটা সম্ভব। তাহলে বিকল্প কি রইলো, যদি হিন্দু রাষ্ট্র হয় সেটা কি হবে? সেটা মনুবাদী হিন্দু রাষ্ট্র হবে, যেটা মানে এখন বর্তমানে আমাদের সংবিধান রয়েছে, যে সংবিধানের জন্য আজকে আমরা ধর্মীয় অধিকার পেয়েছি, যার জন্য আমরা এত হিন্দু হিন্দু করে লাফাচ্ছি, কিন্তু সেই অধিকারটা আমাদের কে দিয়েছে? সংবিধান দিয়েছে। আজকে সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে বলেই একটা দলিত বা একজন শূদ্র বর্ণের লোক সেও মন্দিরে প্রবেশ করতে পারে, সেও গীতাটা খুলে পড়তে পারে, হুম তবেই তো সেই এত একটা হিন্দুত্ববাদী বিচারধারা তৈরি হয়েছে। এবার এই অধিকারটা যদি পরবর্তীকালে খণ্ডন করে দেওয়া হয়, তাহলে এই হিন্দু রাষ্ট্রে কি আপনি ভালো থাকবেন? তুমি বলো। খুব মানে ফান্ডামেন্টাল তুমি কিছু প্রশ্ন করছো। তুমি বিজেপির বিরুদ্ধে এরকম খড়গহস্ত এবং 2026-এর ভোটের আগে আগে বলছো, তাহলে আমি ধরে নিতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু দেশে এবং রাজ্যে বিজেপি বিরোধী ফর্মিডেবল মুখ বলতে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা আমি বন্দ্যোপাধ্যায়। আমি দেখুন, কারণ প্রশ্ন হচ্ছে রূপক, তিনি তো তোমাদের জন্য জগন্নাথ মন্দির, দীঘাতে পুরীর ধাঁচে, তারপরে মহাকাল মন্দির, উত্তরবঙ্গে বন্যায় গিয়ে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, এখন জমিও অধিগ্রহণ হয়ে গিয়েছে, বিশ্বের সব থেকে বড় মহাকাল মন্দির সেখানে গঠন করা হবে। তুমি তো নিশ্চয়ই তার, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ডকে সমর্থন করছো, বিইং আ প্র্যাকটিসিং হিন্দু। প্র্যাকটিসিং হিন্দু, দেখুন আমরা সাধারণ মানুষ, সরকারের কাছে আমাদের খুব লিমিটেড প্রত্যাশা, সেটা হচ্ছে সরকার আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুক, দেশের আর্থিক উন্নতি করুক, আমাদের যে মিনিমাম যে সাংবিধানিক যে অধিকার,
যে মৌলিক অধিকার সেটা যেন সুরক্ষা প্রদান করুক, এইটুকুই চাই। এবার হ্যাঁ, সেই মৌলিক অধিকারের মধ্যে কি পড়ছে? আমাদের ধর্মীয় অধিকার। হুম তো আমরা যাতে আমার ধর্মকে একদম নির্বিঘ্নে নিশ্চিন্তে পালন করতে পারি, যাতে কোনো রকম বাধা বিঘ্ন না আসে, তার ব্যবস্থা করা। হুম হ্যাঁ, সেই সুশাসন আমরা চাই। একটা মন্দির করে দিল, মন্দির করলে তো একটা মসজিদও করতে হবে, দুদিন পরে একটা গির্জা করতে হবে। বৌদ্ধ ধর্মের লোকেরা বলতে পারে আমাদের জন্য একটা স্তূপা তৈরি করে দিই। তো এর তো কোনো শেষ নেই। তো আলটিমেটলি আমাদের ট্যাক্সের টাকা তো এটা নয়ছয় হচ্ছে। একটা সরকারের কাছে কখনো প্রত্যাশিত নয় যে সরকার মন্দির করে দেবে, মসজিদ করে দেবে। সরকার পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচারকে ঠিক করবে। মন্দির তৈরি করতে গেলে তোমার যদি ইচ্ছে থাকে করতেই পারো, তুমি কালেকশন করো সমাজ থেকে, তুমি একটা ট্রাস্ট তৈরি করো, বডি তৈরি করো, মন্দির তৈরি করো। সরকার বড়জোর করতে পারে কি, যে তাকে ঘিরে যে একটা পর্যটন শিল্প, সেটাকে ঠিকঠাক করা। কিন্তু একটা সরকার ট্যাক্সের টাকায় একটা মন্দির তৈরি করে দেবে, এটা হিন্দুরা চায় না। হিন্দুরা যেটা চেয়েছিল সুরক্ষা। তুমি বলো, আমি শুনছি। মানে তোমার সুরক্ষা তো আজকে আজকে তো হিন্দুদের সুরক্ষা হ্যাঁ, দেওয়ার মুখ্যমন্ত্রীও আজকে চেষ্টা করছেন, প্রধানমন্ত্রীও ব্যাপারটা চেষ্টা হচ্ছে করছেন, এমন একটা রাজ্য সরকার কেন্দ্র সরকার দুই চেষ্টা করছেন। এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল যাতে করে মাঝে মধ্যে মনে হয়, এটা বাস্তব কথা, যে কোথাও না কোথাও আমার ধর্মীয় অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে। হুম ঠিক আছে, বলপূর্বক। হুম হয়তো কোথাও আমি পুজো করতে পারছি না, হুম দুর্গা পুজো যেটা আমাদের, হ্যাঁ, বা বিসর্জন করতে পারছি না। যে কোনো বিদ্যার জায়গায় সরস্বতী পুজো, এটা আমাদের একটা সংস্কৃতি, ঠিক আছে, হুম, এটাকে ধর্মের সঙ্গে যুক্ত করা উচিত নয়। ঠিকই তো তাই। এবার স্কুলে সরস্বতী পুজো করতে আমরা দেওয়া তো হচ্ছে ছোট না। থেকে তাই দেখে তো এসেছি। এইগুলো দেখে মানুষের মনে একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে। মানুষ ভাবছে তাহলে আমাদের নিশ্চয়ই এমন একটা সরকারকে আনা উচিত যে আমাদের এই সুরক্ষাটা প্রদান করবে। হুম, কিন্তু সেটা যদি আমাদের লাশের উপর দিয়ে হয়, সেটা কি আপনি চাইবেন? কেন এই কথা বলছেন? খুব সিরিয়াস কথা বলছেন। একটা সিম্পল জিনিস ভাবো, আজকে যে জিনিসটা আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বিদ্বেষ। হুম হুম, দু পক্ষের মধ্যেই কিন্তু, হিন্দু মুসলিম, হ্যাঁ, একটা বিদ্বেষ কিন্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি, যে কোনো মুহূর্তে একটা বড়সড় দাঙ্গা লাগতে পারে। আর দাঙ্গা যদি হয়, তাতে করে যদি কয়েকটা হিন্দু মরে, তাহলে কিন্তু সেই রাজনৈতিক দলের কিন্তু ভালো রকম প্রফিট আছে। তো এই করে যদি সেই রাজনৈতিক দল ক্ষমতায় চলেও আসে, তো আলটিমেটলি আমি যদি বেঁচেই না থাকি, তাহলে আমার সমর্থন করে লাভটা কি হলো? তার চেয়ে ভালো নয় কি যে এমন একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় নিয়ে এলাম যে দাঙ্গার পরিবেশই থাকবে না, প্রতিটা প্রতিটা ধর্মকেই সে সমান চোখে দেখবে, কোনোটাকেই একটু আস্কারা দেবে না। এখন বর্তমান সরকার কি হচ্ছে, একদিকটা চলতে গিয়ে আরেকটাকে মানে ব্যালেন্স করতে পারছে না। হুম একদিকটা একটু আস্কারা দিচ্ছে, তো অন্যদিক ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, তো তাকে আবার সন্তুষ্ট করার জন্য তার জন্য কিছু করতে হচ্ছে। হুম এই তো চলছে। কিন্তু একটা সরকারের কাছে তো এটা প্রত্যাশিত নয়। সরকার যদি সঠিকভাবে সংবিধানটুকু মেনে চলে, এইটুকুই যথেষ্ট। 2024-এর লোকসভা নির্বাচনের আগে তোমার মনে থাকবে, তুমি পলিটিক্স ফলো করো, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট না হলে তুমি পলিটিক্স ফলো করো, যে বামপন্থীদের একটা মানে এজেন্ডাই ছিল যে সংবিধান বাঁচাতে হবে, দেশের সংবিধান হাতে নিয়ে তারা প্রচার করতে। তুমিও সংবিধান রক্ষার কথা বলছো, মানে সংবিধান বিষয়ে তুমি বললে যে প্যারালাল সংবিধানের কথা, তুমি একটা সময় আরএসএস এর যথেষ্ট ঘনিষ্ঠ মানে প্রচারকদের মধ্যে তুমি ঘোরাফেরা করতে। তার বেশি আমি যদিও কিছু জানি না, তুমি নিজেও প্রচারক ছিলে কিনা আমি জানি। যাই হোক, তো তুমি কি ছিলে আমি প্রচারক নিজে? আমি না, আমি ছিলাম না। তবে হ্যাঁ, আমি সমর্থন করতাম, ঠিক আছে। আচ্ছা। আমি এখানে একটা কথা অ্যাড করছি। আমি, ধরুন, যে সরকার ক্ষমতায় রয়েছে, হুম তারা যে রাতারাতি যে মনোবাদী বিচারধারাটাকে প্রয়োগ করে দেবে তা নয়, ব্যাপারটা খুব স্লো পয়জনে হয়, ধীরে ধীরে হয়। আচ্ছা, একটু ঠিক আছে, বলো, একটু বলো কিভাবে এই মানে কি পরিকল্পনা কিভাবে? এই মুহূর্তে আমি এত গভীরে যাচ্ছি না। তবে একটা, ভাই, আমি সাধারণ মানুষ, আমি খুব সিম্পল কথা বলবো, যে খালি পেটে ধর্ম হয় কি? আজকে যেটা আমাদের ন্যায্য দাবি, যে চাকরি বাকরি, কর্মসংস্থান, একটা কোনো শিল্প হচ্ছে, একটা কোনো মানুষের বা চাকরি হচ্ছে, আচ্ছা চাকরি না হোক, ব্যবসার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। তো আজকে যদি রোজগারটাই না হয়, তাহলে ধর্মটা নিয়ে এত নাড়াচাড়া দিয়ে হবেটা কি? সঠিক ধর্ম প্র্যাকটিসটা হবে। ধর্ম কি বলেছিলাম ফার্স্টে, যেটা আমাদের চেতনার উন্নতি করে। তো আজকে পেটটাই যদি খালি থাকে, তাহলে সেটা নিয়ে চর্চাটা হবে কি করে? আর এর জন্যই তো মানে আজকে আমাদের সনাতন ধর্মে, বলতে হয়তো খারাপ লাগছে, বেশিরভাগ মানুষ কিন্তু ধর্ম নিয়ে চর্চা করে না, কারণ করার মতো উপযুক্ত পরিবেশ নেই। ঠিক আছে, সারাদিন খেটে খুটে রোজগার করছে, তাতে করে কষ্ট করে সংসার চলছে, ধর্ম নিয়ে চর্চা করবে কখন? তো সেই জায়গায় আজকে যদি মানুষের জীবনটাকে একটু সচ্ছল করা যায়,
একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হলো, একটা ব্যবসার সঠিক পরিবেশ তৈরি করা হলো, তাহলে তো গিয়ে তারপর মানুষ ধর্মটা নিয়ে চিন্তা করবে, যেটা প্রকৃত ধর্ম, যেটা মানুষের চেতনার উন্নতি করায়, যেটা মানুষের মধ্যে সত্য, ধর্ম, ন্যায় এগুলো প্রতিষ্ঠা করে, সেই ধর্মের কথা বলছি আমি। তো আমাদের সেই সরকারকে সমর্থন করা উচিত যে ধর্মের মুখোশ পরে শুধুমাত্র ধর্মই করে যাচ্ছে, সেই সরকারকে সমর্থন করা উচিত, নাকি যে সরকার মানুষের রোজগারের কথা বলছে, সাম্যবাদের কথা বলছে, শান্তির কথা বলছে, সেই সরকারকে সমর্থন করা উচিত? কিন্তু সমস্যাটা কোন জায়গায় হচ্ছে সেটা আমি বলতে চাই আজকে, যে কারণে মেনলি আসা। হুম একটা হচ্ছে ধার্মিক হওয়া, হুম মানে ধর্মের একটা আবরণ পড়ে থাকা, একটা বাহ্যিক একটা আড়ম্বর দেখানো। আর একটা হচ্ছে প্রকৃত ধার্মিক হওয়া। এখনই আমি ধর্মের ডেফিনেশন কি বললাম, যে সত্য, ন্যায়, প্রতিষ্ঠা, সেটা হচ্ছে ধর্মের মেন বহিঃপ্রকাশ। অনেক মানুষ আছে, তারা হয়তো কোনো প্রাতিষ্ঠানিক ধর্মকে মেনে চলে না, তারা হুম স্বঘোষিত নাস্তিক, কিন্তু তারা কিন্তু মানুষের হয়ে কাজ করছে, যেটা প্রকৃত ধর্মের উদ্দেশ্য। কিন্তু হুম সমস্যাটা কি হচ্ছে, তারা মানুষের সাড়া পাচ্ছে না কেন? কারণ তারা একটা জায়গায় ভুল করছে। আচ্ছা সেটা হলো, আজকে ভারতবর্ষের মেন আত্মা কিন্তু ধর্ম। ধর্মটাকে বাদ দিয়ে তুমি কিন্তু ইন্ডিয়া কখনো চাইনা বা নর্থ কোরিয়ার মতো হবে না, কারণ ভারতবর্ষ হচ্ছে ধার্মিক দেশ। আজকে যেমন আমাদের জীবনে রোজগার, টাকা পয়সা যেমন দরকার, ঠিক সেরকম ধর্মটাও কিন্তু কোথাও ওতপ্রোতভাবে আমাদের জীবনের সঙ্গে জড়িত। এটা আমাদের জীবন দর্শনের সঙ্গে জড়িত। কারণ ধরুন, আপনি জন্মালেন, বড় হলেন, পড়াশোনা করলেন, চাকরি করলেন, একটা সংসার করলেন, দিয়ে তারপরে আস্তে আস্তে বৃদ্ধ হয়ে মারা গেলেন, এটাই কি জীবন? না। আমাদের অন্তর্মন বলে যে হ্যাঁ, এর বিয়ন্ড কিছু আছে। হুম এইটা মানুষকে একটা বেঁচে থাকার একটা হোপ প্রদান করে। এবার এটাকে ঘিরে অনেক বিলিফ সিস্টেম তৈরি হয়েছে, সেগুলো সত্যি নাও হতে পারে, কিন্তু মোদ্দা কথা সবারই একটা অবচেতন মনে কম বেশি কাজ করে যে হ্যাঁ, এর পরে কিছু আছে। সেটাকে ঘিরেই কিন্তু ধর্ম সৃষ্টি। আর এইটা কি করে, মানুষকে একটা হোপ প্রদান করে, একটা বেঁচে থাকার যে একটা পারপাস সেটা প্রদান করে। সেটা কিন্তু কেড়ে নেওয়া যাবে না। ঠিক আছে? এবার আমি হয়তো মানুষের জন্য কাজ করছি, কিন্তু কোথাও আমার নিজের ক্যারেক্টারটা এমন ভাবে ডিসপ্লে করছি যে আমি ধর্ম বিরোধী। তো তুমি কি বামপন্থীদের কথা বলছো? হ্যাঁ, আমি সরাসরিভাবে বামপন্থীদের কথাই বলছি, কারণ আমি বেশ কিছু, স্পেসিফিক্যালি কথা হ্যাঁ বলছো? আমি স্পেসিফিকই বলতে চাই, যখন কথা বলতে এসেছি ডাইরেক্টলি বলাই ভালো, কারণ হুম এতে করে বার্তাটা সঠিক জায়গায় তোমার কথা পৌঁছাবে। শুনে আমি সেরকমই সেন্স হ্যাঁ, করছি। আমি বেশ কিছু যারা রাইট উইং পলিটিক্স করে তাদের ফেসবুক চ্যানেল ঘেটে দেখি, হুম যারা লেফট উইং পলিটিক্স করে তাদের ঘেটে দেখি। হুম তো যারা বামপন্থী তারা ভালো কাজ করে, কিন্তু কোথাও না কোথাও সেই ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক একটা সনাতন ধর্মকে একটা ছোট করার মানসিকতা, বা সনাতনী মানেই, মানে এমন একটা ন্যারেটিভ তৈরি করে দিয়েছে যে সনাতন ধর্মের যারা সমর্থক সেই নিয়ে যারা গুণগান করছে মানেই তারা দক্ষিণপন্থী, আর যারা একটু সনাতন বিরোধী তারা হচ্ছে বামপন্থী। এই এই যে এই বিভেদটা, এটা সত্যি, এটা খুব খারাপ, এটাকে ভেঙে ফেলা উচিত। আমার মতে বেশি বেশি করে ধার্মিক মানুষের বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া উচিত। এই ন্যারেটিভটা চেঞ্জ করতে হবে। তুমি কি জেনে বুঝে কথা বলছো? মানে তোমার, আমার বিশ্বাস তুমি যা বলছো সেটা রাজ্য রাজনীতির মানে মূল ধারাটাকে বদলে দিতে পারে। কিন্তু মানে তুমি যে ডিসকোর্স তৈরি করছো। দেখুন, এটা আমার মনের কথা, ঠিক আছে, এটা আমার মনের কথা, আজকে সুযোগ পেয়েছি বলছি, জানি না এর প্রতিক্রিয়া মানুষের মনের মধ্যে কি হবে। তবে এটা আমার সত্যি দীর্ঘদিনের একটা বলার ইচ্ছে ছিল, যে ধার্মিক মানেই বিজেপি, এই ন্যারেটিভটা চেঞ্জ করতে হবে। প্রতিটা, আমি মনে করি প্রতিটা রাজনৈতিক দলেই কিছু ভালো মানুষের থাকা উচিত, কিছু ধার্মিক মানুষের থাকা উচিত। ধর্ম মানে এখানে ধর্মের আবরণের কথা বলছি না, যে সত্যিকারের ধর্ম প্রতিষ্ঠা করতে চায়, যেটা ভগবান শ্রীকৃষ্ণ যে ধর্ম স্থাপন করতে চেয়েছিলেন, ঠিক আছে, সেই ধর্মের কথা আমি বলছি, যেখানে প্রকৃত সাম্যবাদ রয়েছে। আজকে বামপন্থীরা সাম্যবাদের কথা বলে, তুমি একটা জিনিস ভাবো, সাম্যবাদটা আসবে কি করে? এই যে মানব কল্যাণ, জনকল্যাণ, আমি নিজেই পীড়িত, আমি নিজেই নিজের রোজগার কি করে করব সেই নিয়ে আমি চিন্তিত, আমার অন্যের প্রতি ভালো ভাবনাটা আসবে কি করে, পরোপকারের ভাবনাটা আসবে কি করে? সেই জায়গাটা কিন্তু ধর্ম বা আধ্যাত্মবাদ তৈরি করে। আধ্যাত্মিকতা আমাদের চেতনাকে পরিবর্তন করে, ঠিক আছে? সমস্ত রকম বিভাজন, সমস্ত রকম ব্যক্তিগত স্বার্থ কিংবা ডুয়ালিটি, হ্যাঁ, দ্বৈতবাদ, এগুলোর ঊর্ধ্বে তুলে আমাদের চেতনাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসে যখন আমার ভিতর থেকে আসে যে হ্যাঁ, আমি যদি অন্যের হয়ে ভাবি তবেই কিন্তু আমি প্রকৃত সুখী হতে পারবো। এটাই ধর্মের প্রকৃত শিক্ষা। তো এই ধরনের মানুষের অবশ্যই উচিত সমস্ত রাজনৈতিক দলে থাকা।
আমি তো জানি না ভবিষ্যতে কে ক্ষমতায় আসতে চলেছে, তবে যেই ক্ষমতায় আসুক না কেন তারা যেন ধর্মের এই দিকটা তুলে ধরে। আর আমি অবশ্যই বামপন্থীদের অবশ্যই আমি প্রশংসা করি এই কারণে, কারণ তারা যাই হোক না কেন, হতে পারে তারা সনাতন বিরোধী, তারা অনেক কিছু ভুলভাল কথাবার্তা লেখে, কিন্তু সেটা আমার খারাপও লাগে, কিন্তু যেহেতু তারা মানুষের হয়ে কাজ করছে, এর জন্য আমি ওদেরকে সম্মান করি। আর আমি মনে করি তাদেরকে আমার জাস্ট একটা ছোট্ট অ্যাডভাইস, ধর্মের প্রতি এতটা উদাসীনতা না দেখিয়ে একটু ধর্মের সঙ্গে যুক্ত হন। আমি বলছি না আপনি প্র্যাকটিস করুন, কিন্তু মানুষের বিশ্বাসকে একটু সম্মান জানিয়ে আপনারা আপনাদের কাজ করুন, অবশ্যই মানুষের সাড়া আমি পাবেন। বামপন্থীদের মুখপাত্র নই, হুম। আমার সেটা হওয়ার না, দায়ও নেই, আমি ওদের উদ্দেশ্যে বলছি। আমার সেটা হওয়ার দায়ও নেই। কিন্তু আমি তোমাকে একটা ইনফরমেশন তাদের কথা থেকে বলতে পারি যে আমি যতটুকু বুঝেছি, এটা আমার বোঝাপড়া, যে বামপন্থীরা বলেন যে ধর্ম প্রত্যেকের ব্যক্তিগত আচরণের বিষয়, সেখানে রাজনীতিকে মেশানো ঠিক না, সর্বনাশ হয়ে যাবে ধর্মের সঙ্গে রাজনীতিকে মেশালে, এবং প্রত্যেকে নিজের ধর্ম পালন করবে, কেউ কারোর ওপর খবরদারি করবে না। এটা তাদের কথার জিস্ট। যাই হোক, আজকে আমার নিজের খুব আমি খুব বিস্মিত যে অ্যাকচুয়ালি সেটা যদি ব্যাপারটা বাস্তবে যদি সেটা দেখি, তো অবশ্যই এর চেয়ে ভালো জিনিস আর কিছু হতে পারে না। কিন্তু ওই যে বললাম, কোথাও না কোথাও একটা আন্ডারমাইন করা। হিন্দু বিরোধী একটা ন্যারেটিভ, একটা কোথাও একটা সনাতনকে ছোট করা, বা সনাতন ধর্ম মানেই যে একটা ব্রাহ্মণ্যবাদী বিচারধারা, এটার সঙ্গে গুলিয়ে ফেলছে। আমি তাদেরকে এই বলবো, দায়টা বোধহয় গিয়ে কোথাও তুমি ভারতীয় জনতা তুমি পার্টির ওপরও পড়তায়, বা অবশ্যই আরএসএস এর ওপরও পড়তায়। অবশ্যই তারা এই সেরকম নোশনটা তৈরি করেছে। তারা এই নোশনটা তৈরি করেছে। তুমি মনুস্মৃতিকে হাজারবার জ্বালাও, কোনো অসুবিধা নেই, কিন্তু একবার গীতাটা খুলে পড়ো, তার মধ্যে কি লেখা আছে। ঠিক আছে, আজকে আমি একটা বার্তা দিচ্ছি, জানি না এর ভবিষ্যতে প্রভাব কি হতে পারে। আজকে যদি মার্কসিজম আর ভগবত গীতা কে সঙ্গে নিয়ে আমরা চলি, তবেই কিন্তু আমরা প্রকৃত যেটা আইডিয়াল সমাজ, যে ইউটোপিয়ান যে সোসাইটি, যেটা সম্ভবত মার্কস বলেছিলেন, তাই না? ইউটোপিয়ান সোশ্যালিজমের কথা মার্কস বলেননি। আচ্ছা, যাই হোক, হ্যাঁ। হ্যাঁ, তো সেটা আমরা তৈরি করতে পারবো, বা তার কাছাকাছি যেতে পারবো, আমার বিশ্বাস। ঠিক আছে, কারণ ওই যে কমিউনিজম বা বামপন্থা বা সাম্যবাদ, কার্ল মার্কস বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলেছিলেন। যাই হোক, হ্যাঁ, সেটা পরের কথা। তুমি একটা বেটার সোসাইটির কথা একটা বলছো। বেটার সোসাইটি। আবার এই কথাও বলা হয়েছে মার্ক্সবাদ কোনো আপ্তবাক্য নয়, ফলিত বিজ্ঞান, ঠিক। রাজনীতি ফলিত বিজ্ঞান। যাই হোক, আমি ভাবিনি রূপক আমার সঙ্গে দীর্ঘ এক যুগ পরে এরকম একটা অদ্ভুত বিষয় নিয়ে কথা বলবে। ও আরএসএস ঘনিষ্ঠ একজন মানুষ হিসেবেই ওকে আমি চিনতাম, এবং বিজেপির হয়ে রীতিমতো গলা ফাটিয়েছে এক সময়। আজকে ওর এই উপলব্ধি হয়েছে, আমি জানি না আগামীতে ওর অন্য কোনো উপলব্ধি হবে কিনা, কিন্তু আমি বারবার করেই বলি যে আমার এই চ্যানেলে মা মাটি মানুষের কথা বলা হয়, অ্যাকচুয়াল মা মাটি মানুষ, সাধারণ মানুষ। ওর বক্তব্য তুলে ধরলাম আপনাদের সামনে। ও আমার চ্যানেলকে বেছে নিয়েছে, তার জন্য ওকেও ধন্যবাদ। আপনাদের চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। ওর কথার সঙ্গে আপনি কতটা সহমত, কতটা নন, আপনি জানেন। সঙ্গে থাকুন।